আজকে আমরা পড়বো এককের আধুনিক ধারণা। তার মানে এককের আধুনিক ধারণা সম্পর্কে আমরা জানবো। তো আগের পার্টগুলো যারা দেখোনি, একটা পার্ট আছিল, সেটা তোমরা ডিসক্রিপশনে লিংক আছে, প্লেলিস্টে তোমরা দেখে নিও অবশ্যই। এবার চলো আমরা আজকে ক্লাস 9-এর আধুনিক ধারণা এককের জানবো। তো আগের দিন আমি একক সম্পর্কে বলেছিলাম, একক মানে কি, কোনো একটা নির্দিষ্ট পরিমাণকে ধরে যখন কোনো একটা কিছুকে অন্য কিছুকে পরিমাপ করা হয় তখন সেটাকে বলা হয় একক। এবার এই যে এককের আধুনিক ধারণা, এটার মানে কি? এটার মানে ধরো কোনো একটা জিনিস আছে, তাহলে আমরা বললাম 1 কেজি, তাহলে যে 1 কেজি পরিমাণটা কতটা পরিমাণে হবে, বা 1 মিটারটা কতটা হবে, সেই পরিমাণগুলো আমরা আজকে জানবো, সেগুলোকে এককের ধারণা। এবার এই নিয়মটা আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী হবে, এমন নয় যে ভারতে আলাদা হবে, চায়নাতে আলাদা হবে, সব জায়গায় যে মিটার আছে বা কেজি আছে এগুলোকে সমান ধরা হয়, তার জন্য এটা একটা আন্তর্জাতিক নিয়ম। এবার এই নিয়ম অনুযায়ী আমরা দেখো আজকে যে বললাম সেটা জানবো, এককের আধুনিক ধারণা। তাহলে যদি বলা হয় প্রথমে যে প্রমাণ ভর, প্রমাণ ভর এটার মানে এই যে আন্তর্জাতিক এককে প্রমাণ ভর জিনিসটাকে ধরা হয়। আমি বলছি এটার মানে কি, এটার মানে যে 1 কেজি পরিমাণ তোমরা সবাই জানো কতটুকু হয়, তাহলে ওই 1 কেজিটা অতটুকুই কেন হলো, মানে ওইটুকুই কেন হলো, এই যে জিনিসটা এটা হলো প্রমাণ ভর। ঠিক আছে, তাহলে এবার যদি বলা হয় প্রমাণ ভরটা কি হয়, তাহলে দেখো প্যারিসে একটা ল্যাব আছে, সেই ল্যাবের মধ্যে একটা এমন একটা বল রাখা আছে সংকর ধাতু দিয়ে তৈরি, সেটা সংকর ধাতু একটা তো আছে। এবার সেই যে ধাতুটা আছে সেটার ওজনটা তোমাদের যে 1 কেজি জানো, সেই 1 কেজির ওজনের সমান, দিয়ে ওই যে বলটাকে ধরে বলা হয় যে এই বলটার ওজনটা বাকি বলের তুলনায় যতগুণ ভারী, তখন সেটাকে কেজি দ্বারা পরিমাপ করা হবে। এটার মানে কি, ধরো ওটা আমি বললাম কোনো একটা জিনিস আছে 1 কেজি ভারী, এবার ওই 1 কেজির তুলনায় ধরো একটা জিনিস আছে ওটা 5 গুণ ভারী, তাহলে সেটাকে বলা হবে পাঁচ কেজি ভারী। তো এইভাবে দেখো সেই ভরটাকে নির্ভর করা হয়। তাহলে প্যারিসের যে বললাম ওই যে ল্যাব আছে সেটার মধ্যে ওই যে একটা সংকর ধাতু রাখা আছে, সেটার ভর কত হয়, 1 কেজি। আচ্ছা এবার ধরো বলো স্যার ওটা কেন ধরলাম, অন্য কিছু ধরতে পারতাম, তো অন্য কিছু ধরলে সেটার মানটা, কেজির মানটা পরিবর্তন হয়ে যাবে, যে পরিবর্তন হয়ে গেলে তখন পুরো পৃথিবীতে সব কিছু মান আলাদা হয়ে যাবে, তো তার জন্য সেই মানটাকে একদমই ফিক্স ধরা হয়, সেটার মান কত হয়, 1000 গ্রাম বা 1 কেজি। তার মানে প্রমাণ ভর মানে হলো যে ওই সংকর ধাতুটা আছে ওটা প্লাটিনাম এবং ইরিডিয়াম দিয়ে তৈরি, তাহলে প্লাটিনাম ইরিডিয়াম দিয়ে তৈরি সংকর ধাতু যে বল আছে সেটার যে ভর হবে সেটাকে তার প্রমাণ ভর বলা হবে। তাহলে প্রমাণ ভর মানে লিখো প্যারিসের IBWM, ওই যে ল্যাবটা আছে সেটার নাম হলো IBWM, ল্যাবে যে প্লাটিনাম ইরিডিয়াম, প্লাটিনাম ইরিডিয়াম সংকর ধাতুর বল আছে তাকে প্রমাণ ভর বলে, প্রমাণ ভর বলে। তাহলে সেটা হয়ে গেল প্রমাণ ভর। এবার দেখো যদি আমরা কয়েকটা একক সম্পর্কে বলি ভরের একক, তাহলে তোমরা জানো যে 1 কেজি যেটা আছে, তোমরা লিখে নাও একটু জাস্ট, যে এটা হয় 1000 গ্রাম, সবাই জানো, তাহলে এটা মনে রাখো 1 কেজিতে হয় 1000 গ্রাম, একটা জাস্ট আমি বললাম। আচ্ছা নেক্সট, তারপরে এবার দেখো আমরা যেমনটা জানলাম প্রমাণ ভর, তেমনই আছে আর একটা, দেখো প্রমাণ দৈর্ঘ্য এবং প্রমাণ সময়। তো প্রমাণ সময়টা বলি, তারপর দৈর্ঘ্যটা দেখো খুব ইম্পর্টেন্ট। তাহলে প্রমাণ, যদি সময় বলা হয় প্রমাণ সময়, তো সেটা আমরা জানবো। প্রমাণ সময় মানে কি, যেমন ধরো 1 সেকেন্ড আছে, তাহলে এটার মানে কি আমি বলবো। দেখো তাহলে এবার আমরা 1 সেকেন্ড মানে কতটুকু ভাববো, এবার আমাদের ধরো ভারতে এবং অন্যান্য ধরো দেশের মধ্যে যখন সময়টা পরিমাপ করা হবে তার জন্য একটা ফিক্স মান দরকার, তো সেটার সাপেক্ষে আমরা পরিমাপ করব, তো সেই ফিক্স মানটা কত হবে সেটা আমরা জানবো, সেটাকে প্রমাণ সময় বলা হবে। তো প্রমাণ সময় মানে 1 সেকেন্ড, জানো সময়ের একক কি হয়, সেকেন্ড। তাহলে এবার 1 সেকেন্ডটা কিভাবে ধরবো, দেখো একটা পরমাণু আছে সেটাকে সিজিয়াম বলা হয়, হ্যাঁ সিজিয়াম। তাহলে এই যে সিজিয়াম আছে এটা দেখো, সেটা এতবার পূর্ণ কম্পন করতে, দেখো এটা আছে 9192631770, একটা মোবাইল নাম্বারের মতো, তো এতবার পূর্ণ কম্পন করতে যে পরিমাণে সময় নেই সেটাকে বলা হয় সিজিয়াম এর 1 সেকেন্ড। মানে বোঝা গেল না, আবার বলছি, দেখো একটা সিজিয়াম পরমাণু আছে সেটা পূর্ণ কম্পন করে, কম্পন করে মানে কি, সেটার মধ্যে কম্পনের সৃষ্টি হয়, তাহলে সেটা কম্পন করতে, দেখো পূর্ণ কম্পন করতে এত
এতবার পূর্ণকম্পন করতে, ঠিক আছে, এতবার পূর্ণকম্পন করতে যে সময়টা নেয় সেটাকে বলা হয় 1 সেকেন্ড। 1 সেকেন্ড মানে জানো তোমরা কত সেকেন্ড? ওইটুকু সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডের মধ্যে এতবার পূর্ণকম্পন হয়ে যায়। তাহলে সিজিয়াম পরমাণু এতবার পূর্ণকম্পন করতে যে সময় প্রয়োজন হয় সেটাকে তার বলা হবে প্রমাণ সময়। এটাকে ইন্টারন্যাশনাল সব জায়গায় ধরা হয়, আন্তর্জাতিক নিয়ম। তাহলে বললাম এটা প্রমাণ সময়টা লিখো, সিজিয়াম পরমাণুর এতবার, এটা লিখবে, এতবার পূর্ণ কম্পনে যে সময় প্রয়োজন তাকে প্রমাণ সময় বলে। আশা করছি প্রমাণ মানে বুঝতে পারলাম। প্রমাণ মানে কি, যেটা আমরা যেটুকু পরিমাণ ধরবো সেটা, ধরো আমি 1 কেজি বললাম, তো 1 কেজিতে অতটুকুই কেন ভারী হলো, সেটা হবে প্রমাণ ভর। তারপর প্রমাণ সময় মানে 1 সেকেন্ড, 1 সেকেন্ড মানে ওটুকুই কেন হলো, তাহলে এই যে ওইটুকু হলো, তাহলে ওইটুকু কেন হলো সেটা হলো প্রমাণ সময়। তাহলে এই দুটো বললাম। আচ্ছা, যারা ভিডিওটি লাইক করেনি অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। নেক্সট এবার দেখো আমরা প্রমাণ যে ভর আছে সেটা সম্পর্কে জানবো। তো প্রমাণ, আচ্ছা ভর বললাম, প্রমাণ দৈর্ঘ্য। প্রমাণ দৈর্ঘ্যটা সব থেকে ইম্পর্টেন্ট। দেখো প্রমাণ দৈর্ঘ্য মানে কি, আমরা জানি যে আলোক রশ্মির বেগ মহাবিশ্বে সবচেয়ে বেশি, আশা করছি জানো সবাই। আলোক রশ্মি এতটাই বেগটা বেশি, তার চেয়ে বেশি কোনো বস্তু যেতে পারে না। যেটার ভর আছে সেটা সবসময় আলোর বেগের কম স্পিডে চলে। তাহলে এই যে আলোর বেগ এত বেশি, তার জন্য আলোর বেগকে আমাদের প্রমাণ দৈর্ঘ্য হিসাবে আমরা তুলনা করব। কিভাবে? দেখো আলো, আমি বলছি, আলো 1 সেকেন্ডে, আশা করছি জানো তোমরা কতটা যায় 1 সেকেন্ডে। দেখো তাহলে আলো 1 সেকেন্ডে দেখো 29,97,92,458 মিটার চলে যায়। কি স্পিড দেখো, 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে কত, এতটা মিটার চলে যায়। তাহলে এবার এটা যদি আমরা উল্টোটা করে দিই, তাহলে আমরা কি লিখবো? দেখো যে ওটা আছে এত মিটার যেতে সময় 1 সেকেন্ড। দেখো এত মিটার সময় কত হয়? 1 সেকেন্ডে। তাহলে যদি আমরা 1 মিটার বলি, তাহলে দেখো 1 মিটার যেতে কত সময় লাগবে? 1 বাই এটা। তাহলে দেখো আমি কি করলাম, আলো 1 সেকেন্ডে কত, দেখো প্রচুর স্পিডে যায়, প্রায় 3 কোটি কিলোমিটার মিটার পার সেকেন্ড, 3 কোটি মিটার পার সেকেন্ড, বুঝতে পারছো অনেকটা বেশি। তাহলে এই যে 3 কোটি, তাহলে আমি এটা লিখলাম 1 সেকেন্ডে যায় 3 কোটি, মানে প্রায় 3 কোটি, দেখো 29 কোটি আছে। তাহলে এবার এই যে প্রায় 3 কোটি যেটা আছে সেটা এত মিটার যেতে সময় লাগে কত? 1 সেকেন্ড। তাহলে 1 মিটার সময় যেতে লাগে 1 বাই এত সেকেন্ড, সিম্পল। তাহলে দেখো 1 বাই এত সেকেন্ড প্রয়োজন হলো। তাহলে এখান থেকে আমরা 1 মিটারের সংজ্ঞা পেয়ে গেলাম। তার মানে আমরা লিখব যে আলোক রশ্মি, দেখো আলোক রশ্মি এত সেকেন্ডে যতটা পরিমাণ যায় সেটা হয়ে যায় 1 মিটার। বোঝা গেল? খুবই সিম্পল। আবার বলছি, দেখো আলোক রশ্মি 1 সেকেন্ডে এত মিটার যায়, তাহলে এটাকে আমরা উল্টো ভাবে বলছি যে এত মিটার যায় 1 সেকেন্ডে। তাহলে এবার আলোক রশ্মি 1 বাই এত সেকেন্ডে যায় 1 মিটার। তার মানে 1 বাই এত সেকেন্ডে যত পরিমাণে যায় সেটাকে তার বলা হয় 1 মিটার। তো এটাই লিখছি আমরা, তোমরা লিখবা এবার। দেখো যে প্রমাণ দৈর্ঘ্য, তো লিখো তোমরা প্রমাণ দৈর্ঘ্য আলোক রশ্মি 1 বাই এত সেকেন্ডে যত দূরত্ব অতিক্রম করে তাকে প্রমাণ দৈর্ঘ্য বলে। এটা হয়ে গেল দেখো প্রমাণ দৈর্ঘ্য। এবার আমরা দেখো ছোট দৈর্ঘ্যের একক সম্পর্কে জানবো। এগুলোর মানে ছোট দৈর্ঘ্য বা বড় দৈর্ঘ্যের একক এগুলো হলো, দেখো
যখন কোনো একটা ধরো ছোট জিনিস আছে, এবার সেটা আমাদের চোখেই দেখা যায় না, এবার সেটা যদি আমরা মিটারে পরিমাপ করি তাহলে সেই যে মানটা আসবে অনেক বড় আসবে, তার জন্য আমরা বুঝতেই পারবো না জিনিসটা কতটা পরিমাণে ছোট। বোঝা গেল? একটা ছোট জিনিস আছে যেটা চোখেই দেখা যায় না, এবার যদি সেটাকে মিটারে পরিমাপ করি হবে? হবে না। তারপরে ধরো কোনো একটা প্রচুর বড় জিনিস আছে, যেমন সূর্য আছে, এবার সেটাকে যদি আমরা আবার মিটারে পরিমাপ করি বা সেন্টিমিটারে পরিমাপ করি তাহলে সেটা হবে না, অনেক বেশি মান চলে আসবে, আমরা বুঝতেই পারবো না। তার জন্য দেখো এই ছোট একক বা বড় একক এগুলো আনা হয়। এবার আমরা প্রথমে ছোট এককগুলো জানবো, তারপরে বড় একক। এক কথায় কোনো জিনিস কতটা ছোট বা কতটা পরিমাণে বড় সেগুলো বোঝার জন্য আমরা এই এককগুলো ব্যবহার করব। তাহলে দেখো দৈর্ঘ্যের ছোট একক আমরা প্রথমে জানবো, দেখো মাইক্রোমিটার, একটা একটা করে আমি বলবো, দেখো তোমরা ভালোভাবে জানবা। মাইক্রোমিটার, মাইক্রোমিটার কি হয় দেখো, এটা যখন প্রচুর কোনো ছোট জিনিস আছে সেই ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটার মান দেখো, যে আমি যদি বলি এক, দেখো এক মাইক্রোমিটার, হ্যাঁ এটা এইভাবে ধরা হয়, মাইক্রোমিটার হয়ে যায় 10⁻⁻6 মিটার। এটার মানে 10⁻⁻6 মিটার, এটার মানে হলো এটা দেখো মিটারের থেকে 1,00,000 গুণ ছোট। ঠিক আছে, তাহলে মিটারের থেকে 1,00,000 গুণ ছোট, এটা হয়ে গেল 10⁻⁻6 মিটার। তাহলে এটা দেখো মাইক্রোমিটার। এবার দেখো এই যে মাইক্রোমিটার, তোমাদের এটার মধ্যে কি পরিমাপ করা হয় সেটাও জানতে হবে। তো এখানে লিখবা তোমরা অণুজীবের, তোমরা জানো যেগুলো চোখে দেখা যায় না, যেমন বিভিন্ন অণুজীব, তাহলে অণুজীবের দৈর্ঘ্য, অণুজীবের দৈর্ঘ্য পরিমাপ করার ক্ষেত্রে মাইক্রোমিটার এটা ব্যবহার করা হয়। একটা আমরা জানলাম, এগুলো জাস্ট মনে রাখো বা লিখে নাও, সবচেয়ে ভালো হবে তোমরা ভালোভাবে লিখে নাও। নেক্সট তারপরে আছে দেখো ন্যানোমিটার। তো এবার আমাদের ন্যানোমিটার সম্পর্কে জানতে হবে। ন্যানোমিটার মানে কি? দেখো ন্যানোমিটার মানে হবে যখন কোনো আরো আমরা ছোট ছোট জিনিস যখন আমরা পরিমাপ করব তখন যে দৈর্ঘ্যগুলো পরিমাপ করব, যেমন ধরো আলোকরশ্মির তরঙ্গ দৈর্ঘ্য, তারপরে আরো যখন যে ছোট জিনিসগুলো পাওয়া যায় সেগুলোকে আমরা ন্যানোমিটারে পরিমাপ করা হয়। ন্যানোমিটার দেখো কি হয় মনে রাখবা, 1 ন্যানোমিটার, 1 ন্যানোমিটার সমান হয় 10⁻⁻9। আর এটার দ্বারা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ পরিমাপ করা হয়। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এর দৈর্ঘ্য, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এর দৈর্ঘ্য পরিমাপ করা হয়, এটা বললাম। তারপরে দেখো আমরা 3 নম্বর যেটা জানবো সেটাকে বলা হয় অ্যামস্ট্রং। তাহলে এবার অ্যামস্ট্রং যেটা আছে সেটা, অ্যামস্ট্রং দেখো এটা আরো পরিমাণে ছোট, এগুলো ধীরে ধীরে ছোট হতে যাচ্ছে। ঠিক আছে, এটা হয় দেখো 1 অ্যামস্ট্রং যেটা আছে এটা হয় 10⁻⁻10 মিটার। ঠিক আছে, এটা বললাম আরো ছোট, এটা দেখো 10⁻⁻10 মিটার পর্যন্ত হয়। আচ্ছা, এটা এটা হবে আলোর তরঙ্গ দৈর্ঘ্য, এটার সাহায্যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপ করা হয়। আলোর তরঙ্গ দৈর্ঘ্য মানে কি, যেমন লাল আলোর ক্ষেত্রে জানো তোমরা যে তরঙ্গ দৈর্ঘ্যটা অনেক বেশি হয়, তারপর সবুজের ক্ষেত্রে কম হয়, বেগুনের ক্ষেত্রে কম। তো সেই যে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য মানে একটা তরঙ্গের মধ্যে ধরো এতটা পরিমাণে আছে, তাহলে এই যে দৈর্ঘ্যটা সেটাকে তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়। এগুলো আমরা ক্লাস 10 এবং 12 জানবো আবার। ঠিক আছে, নেক্সট এবার দেখো তরঙ্গ দৈর্ঘ্য বললাম অ্যামস্ট্রং এ পরিমাপ করা হয়। তারপরে এবার আছে দেখো পিকোমিটার। পিকোমিটার, পিকোমিটারকে দেখো আমরা পিএম দ্বারা চিহ্নিত করব। তাহলে 1 পিকোমিটার মানে হবে 10⁻⁻12 মিটার। -12 মিটার মানে কি, এটা প্রচুর গুণ ছোট, আরো ছোট, এটা মনে রাখো। তাহলে দেখো এটা বললাম পিকোমিটার। এবার পিকোমিটারে যখন আলোর তরঙ্গ দৈর্ঘ্য চেয়েও ছোট কোনো জিনিস আছে, যেমন পরমাণুর ব্যাসার্ধ, তাহলে একটা পরমাণুর ব্যাসার্ধ পরিমাপ করার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। লিখো পরমাণুর ব্যাসার্ধ, এগুলো পরিমাপ করা হয়, পরমাণুর ব্যাসার্ধ পরিমাপ করা হয় এটাতে। নেক্সট এবার যদি বলা হয় দেখো আরো আছে পিকোমিটারের থেকেও যেটা ছোট হয় সেটাকে বলা হয় এক্স ইউনিট বা এক্স একক। তো আমি লিখছি এক্স একক, বা তোমরা এক্স ইউনিটও লিখতে পারো। তাহলে এক্স ইউনিট বা এক্স এককে কি করা হয় দেখো, যদি বলা হয় 1 এক্স ইউনিট, এটাতে কি হয় 10⁻⁻13 মিটার। তাহলে এটা দেখো 10⁻⁻13 মানে এটা আরো ছোট, -13। তাহলে এটার সাহায্যে দেখো, এটাতে বললাম পরমাণুর ব্যাসার্ধ পরিমাপ করা হয়। ঠিক আছে, এটাতে দেখো নিউক্লিয়াসের ব্যাস
এটা দেখো পরমাণুর ব্যাস পরিমাপ করতে ব্যবহার হয়। তাহলে এটা বললাম পরমাণুর দেখো ব্যাস এটাতে মাপা হয়। লাস্ট আর একটা আমাদের দেখো জানবো, সেটা হবে ফেমটোমিটার বা ফার্মিমিটারও বলা হয়। তো আমি ফেমটোমিটারই লিখছি, ফেমটোমিটার। তাহলে ফেমটোমিটার বা দেখো ফার্মি, সেটা মানে হয় 10⁻⁻15 মিটার। এটা খুবই ছোট, দেখো 10⁻⁻15 মিটার। এটার সাহায্যে নিউক্লিয়াসের ব্যাস পরিমাপ করা হয়। নিউক্লিয়াস জানো তোমরা সবচেয়ে ছোট, তাহলে নিউক্লিয়াসের ব্যাস এটার সাহায্যে পরিমাপ করা হয়। তাহলে এই যে এককগুলো তোমরা ভালোভাবে লিখে নাও। এটার সাহায্যে দেখো আমরা মাইক্রোমিটারে বললাম অণুজীবের ব্যাস। তোমাদের পরীক্ষায় এভাবে আসবে যে ধরো লিখে আছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ কোনটার সাহায্যে পরিমাপ করা হয়, তখন তোমাদের লিখতে হবে ন্যানোমিটারে। বা এটা আসতে পারে যে 10⁻⁻12 মিটার মানে কি হয়, পিকোমিটার। তো এইগুলো ভালোভাবে লিখে নাও। নেক্সট আমরা পড়বো, তার এদিকে দেখো একটা লাইকের বটন আছে, তো তোমরা এই ভিডিওটিকে লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এবার জানবো বড় দৈর্ঘ্যের একক। মানে যখন কোনো বড় বড় জিনিস থাকবে বা অনেক দূরে থাকবে, তখন যে আমরা এককটা পরিমাপ করব সেটা হবে বড় দেখো দৈর্ঘ্যের একক। যেমন প্রথমে আছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এটাকে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ইংরেজি শব্দটাই বলা হয়। তো অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে কি, দেখো সূর্য থেকে পৃথিবীর যে দূরত্ব সেটাকে বলা হয় অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। বোঝা গেল? সূর্য থেকে পৃথিবীর যে দূরত্ব সেটাকে বলা হয়। তোমরা আশা করছি জানো কত হয় সেটা, প্রায় দেখো 14 কোটি কিলোমিটার হয়, ওটা প্রায়। এবার আমরা এক্সাক্ট যদি মানটা বলা হয় তাহলে, আচ্ছা তার আগে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে কি তোমরা লিখে নাও। আমি বললাম সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্বকে AU বলে। AU মানে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এবার দেখো এটার মান কত হয় এই অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের, বললাম দেখো 1 AU এটার মানে হয় 1.496 × 10⁻11 মিটার। তাহলে এটার মান দেখো তোমরা ভালোভাবে লিখে নাও, 1.496 × 10⁻11। এটা মাইনাস নাই, হ্যাঁ, এখানে 10⁻11 মিটার। তাহলে এইভাবে দেখো এলো, এই মানটা অনেক বেশি, জানো সূর্য অনেক দূরে আছে পৃথিবীর। তাহলে এটা হয়ে গেল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। নেক্সট এবার আরো আছে আমাদের বড় একক। নেক্সট এবার দেখো আমরা আলোকবর্ষ এটা সম্পর্কে জানবো। এটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, আশা করছি তোমরা শুনেছো এটা। আলোকবর্ষ যেটাকে বারবার লাইট ইয়ার বলা হয় না, লাইট ইয়ার, তো লাইট ইয়ার যেটা আছে LY, তো এটা হয়ে যাবে আলোকবর্ষ। দেখো আলোকবর্ষ মানে কি, আলোক রশ্মির বেগ মহাবিশ্বে সবচেয়ে বেশি আমি বললাম। তাহলে আলোক রশ্মি এক বছরে সর্বাধিক যে দূরত্ব যায় সেটাকে বলা হয় আলোক রশ্মির আলোকবর্ষ। বোঝা গেল? আলোক রশ্মি সবচেয়ে বেশি যে দূরত্ব যায় এক বছর আলোক রশ্মি যে দূরত্ব যায় সেটা হয়ে যাবে আলোকবর্ষ। তাহলে এই যে আলোকবর্ষ আছে সেটার আমরা মানটা বার করব। দেখো তাহলে যদি বার করি, তাহলে আমি বললাম এক বছরে, তাহলে এক বছরে কত দিন হয়, 365 দিন হয়। এবার 365 দিনটার আবার যদি আমরা কত মাস হয়, 12 মাস, 12 মাসে আবার এক মাসে কত দিন হয়, 30 দিন হয়। 30 দিনে আবার কত, একদিনে কত ঘন্টা হয়, একদিনে 24 ঘন্টা। ঘন্টার মধ্যে আবার কত মিনিট হয়, 60 মিনিট। 60 মিনিটের মধ্যে আবার কত সেকেন্ড হয়, 60। তাহলে এই যে পুরোটা আছে তার সঙ্গে যখন আলোক রশ্মি আমরা গুণ করবো, আলোক রশ্মি কত ছিল, 29, 97, 92, 400, 458, এটা ছিল আলোর বেগ। আগের বার বললাম একটু আগে, আশা করছি মনে আছে। তাহলে এই যে পুরোটা আছে এগুলোকে যখন আমরা গুণ করব, দিয়ে যে মানটা পাবো সেটা হয়ে যাবে আলোকবর্ষ। আলোকবর্ষের মানটা দেখো আসে 1 লাইট ইয়ার, এক আলোকবর্ষ সমান দেখো আসে 9.46 × 10⁻15 মিটার। তাহলে এক আলোকবর্ষতে কত আসে, এই যে পুরোটা জিনিস আছে সবকে আমরা গুণ করে এটা পাবো কত, 9.46 × 10⁻15 মিটার। এই যে বড় মানটা এলো এটা হবে আমাদের এক আলোকবর্ষ। এবার আলোকবর্ষের সাহায্যে, আচ্ছা প্রথমটা বলা হয়নি, দেখো অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট যেটা আছে সেটার সাহায্যে আমরা বিভিন্ন গ্রহের মধ্যে দূরত্ব পরিমাপ করি। ধরো আমি বললাম একটা তারা আছে, সেই তারার মধ্যে ধরো 5টি গ্রহ আছে, তাহলে সেই যে গ্রহগুলি আছে সেগুলোর যে দূরত্ব সেটাকে কিসে পরিমাপ করা হবে, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। বা ধরো আমাদের গ্রহগুলোই, ধরো আমাদের পৃথিবী আছে এবং মঙ্গল গ্রহ আছে, তাহলে যত দূরত্ব থাকবে সেটাকে আমরা কিসে মাপবো, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। আচ্ছা এবার নেক্সট আছে আলোকবর্ষ। আলোকবর্ষের সাহায্যে দেখো
বিভিন্ন গ্যালাক্সি মানে কি আকাশগঙ্গা এবং ধরো অ্যান্ড্রোমেডা দুটো গ্যালাক্সি আছে, মানে দুটো কি বলা হয় ছায়াপথ আছে। তাহলে যে ছায়াপথের মধ্যে যে দূরত্ব সেটাকে আমরা পরিমাপ করতে, তাহলে দুটি ছায়াপথের মধ্যে যে দূরত্ব সেগুলোকে পরিমাপ, বা দুটি তারার মধ্যে দূরত্ব, ধরো আমাদের তারা আছে জানো তোমরা সেটা সূর্য, এবং ধরো আর একটা বললাম প্রক্সিমা সেন্টরি, তাহলে এই যে দুটি তারা আছে সেগুলোর মধ্যে দূরত্ব পরিমাপ করতে আমরা আলোকবর্ষ বা লাইট ইয়ার সেগুলো ব্যবহার করব। তাহলে যখন কোনো বড় বড় বিশাল জিনিস থাকবে সেই ক্ষেত্রে আমরা দেখো লাইট ইয়ার বা এই যে এককগুলো আমরা ব্যবহার করব। মনে রাখো লাস্ট একটা আছে আমাদের, তারপর আজকে শেষ হয়ে যাবে, দেখো যে পারসেক। পারসেক জিনিসটা এটা আমরা জানবো, দিয়ে আজকের ক্লাস শেষ। তাহলে পারসেক মানে কি আমি বলছি, দেখো ধরো এক আলোকবর্ষ যুক্ত কোনো বৃত্তচাপ আছে, তোমরা জানো বৃত্তচাপ মানে অঙ্কতে পড়েছো, তাহলে যে এক আলোকবর্ষ যুক্ত কোনো বৃত্তচাপ যে দূরত্বে 1 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বোঝা গেল? আবার বলছি, এক আলোকবর্ষ দূরত্ব মানে এত বড় বৃত্তচাপ মিলে 1 ডিগ্রি কোণ উৎপন্ন করতে যে যতটা দূরত্ব যাবে সেই দূরত্বটাকে বলা হবে তার পারসেক। আচ্ছা, এবার পারসেকের মানটা যদি বলা হয় তাহলে 1 পারসেক সমান হয়, দেখো 1 পারসেক যেটা হয় 1.486 ইন্টু 10⁻16 মিটার, এটা মনে রাখবা। দেখো 1 পারসেকে কত হয়ে যায়, বললাম 1.486 ইন্টু 10⁻16 মিটার, এত দূরত্ব। তাহলে পারসেক মানে আবার আমি লিখে দিচ্ছি, তোমরা লিখো এটা। পারসেক মানে বললাম এক আলোকবর্ষ এক আলোকবর্ষ এক আলোকবর্ষ বৃত্তচাপ যে দূরত্বে 1 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাকে পারসেক বলে। আর আলোকবর্ষটা যদি আগেরটা না লিখি, তাহলে আলোকবর্ষটা তোমরা আগেরটাতে একটু লিখে নিবা। সেখানে লিখবা যে আলোক রশ্মি 1 বছরে সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করে শূন্য মাধ্যমে, সেই দূরত্বটাকে বলা হয় আলোক রশ্মির আলোকবর্ষ। আলোকবর্ষটা বললাম, আর পারসেকটা বললাম, এটা বললাম। আর অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট প্রথমে আমি বলেছিলাম। এগুলো দেখো তোমরা ভালোভাবে একটু মনে রাখবা, এগুলো তোমাদের কোশ্চেনে প্রচুর আসে, ঠিক আছে? তাহলে আমরা দৈর্ঘ্যের ছোট একক এবং বড় একক সম্পর্কে জানলাম। আর একটা টপিক আছে, হ্যাঁ এটা পড়ে নাও, তারপর দেখো হয়ে যাবে। তাহলে আয়তনের একক আমরা জানবো। আয়তনের একক মানে কি, যখন আয়তন মানে জানো তো যে বস্তুর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটি থাকে সেটার মধ্যে আয়তন থাকে। দেখো বস্তু তিন ধরনের হতে পারে, 1D 2D এবং 3D। 1D মানে 1 ডাইমেনশন, 2 ডাইমেনশন, 3 ডাইমেনশন। 1 ডাইমেনশন মানে যেটার মধ্যে দৈর্ঘ্য থাকে শুধুমাত্র, তারপর 2 ডাইমেনশন মানে যেটার মধ্যে দৈর্ঘ্য এবং প্রস্থ থাকে, আর 3 ডাইমেনশন মানে যেটার মধ্যে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটি থাকে। তো যার মধ্যে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটি থাকে সেটা হবে দেখো আয়তনের একক। এবার আয়তনের একক যেটা আছে দেখো, তাহলে দৈর্ঘ্যের একক কি হয় মিটার, প্রস্থের একক মিটার এবং উচ্চতার এককও মিটার। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে আয়তনের একক দেখো আয়তনের একক, আয়তনের যদি আমরা এসআই একক বলা হয় এসআই একক, তাহলে সেটা কি হয়ে যাবে মিটার কিউব, আয়তনের এসআই একক। আর সিজিএস একক দেখো সেটা হয়ে যায় সেন্টিমিটার কিউব। তাহলে আয়তনের বললাম এসআই একক মিটার কিউব, সিজিএস একক সেন্টিমিটার কিউব। এবার তোমরা জানো বাড়িতে এগুলো ব্যবহার করা হয় না, মিটার কিউব বা সেন্টিমিটার কিউব। তোমরা কি বলো যে 1 লিটার বা 2 লিটার, তো এই যে লিটার ব্যবহার করা হয়। তো যদি লিটার বলা হয়, লিটার মানে কি, 1 লিটার মানে কি, কে বলবা? 1 লিটার মানে হলো, দেখো আমি বলছি, যখন 4 ডিগ্রি সেলসিয়াস, 4 ডিগ্রি সেলসিয়াসটা কেন বলা হয় একটু পরে বলবো। 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 কিলোগ্রাম জলের যে আয়তন সেটাকে বলা হয় 1 লিটার। বোঝা গেল? 4 ডিগ্রি সেলসিয়াস জল আছে, তাহলে সেই জলটার 1 কেজি ধরো আছে, তাহলে 1 কেজিতে যে আয়তনটা হবে সেটাকে বলা হবে 1 লিটার। লিখিয়ে দিচ্ছি, তোমরা লিখো 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 কিলোগ্রাম জলের আয়তনকে 1 লিটার বলে, 1 লিটার বলে। তাহলে 1 লিটার মানে বোঝা গেল 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 কিলোগ্রাম জল। এবার এই লিটার এর তোমরা দুটো জাস্ট রিলেশন মনে রাখবা। দেখো এই যে 1 লিটার মানে হয় 1000 সেন্টিমিটার কিউব, এটা মনে রাখো। বললাম 1 লিটার মানে 1000 সেন্টিমিটার কিউব। আর একটা মনে রাখতে হবে যে 1 মিটার মানে 1 ডেসিমিটার কিউব।
তাহলে দেখো দুটো জিনিস আবার বলছি, 1 লিটার মানে 1000 সেন্টিমিটার কিউব, আর 1 লিটার মানে 1 ডেসিমিটার কিউব। অবশ্যই ভালোভাবে লিখে নাও, খুব ইম্পর্টেন্ট, এই দুটো মনে রাখতে হবে। তাহলে আমরা আয়তনের দেখো একক জানলাম, এগুলো বললাম দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা। আয়তন মানে তোমরা লিখে নিতে পারো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এবার আয়তনের এসআই একক তাহলে কি হয়ে গেল মিটার, সিজিএস একক সেন্টিমিটার, আর 1 লিটার মানে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 কিলোগ্রাম জলের ওজন। আর একক এটা মনে রাখবা যে 1 লিটারে হয় 1000 সেন্টিমিটার কিউব, 1 লিটারে কি 1 ডেসিমিটার কিউব। 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কেন এখানে বলা হলো, কারণ দেখো 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ছাড়া জলের যে আয়তনটা আছে সেটা পরিবর্তন হয়। জলের ক্ষেত্রে দেখো যখন উষ্ণতা বৃদ্ধি পায় তখন আয়তনটা নর্মালি বাড়া উচিত, হ্যাঁ, সব জিনিসের বেড়ে যায়। তাহলে কোনো জিনিসের উষ্ণতা বৃদ্ধি করলে সেটার আয়তন বাড়ে, কিন্তু জলের ক্ষেত্রে সেটা উল্টো হয়ে যায়। জলের ক্ষেত্রে 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ব্যতিক্রম দেখা যায়। তার মানে যখন উষ্ণতা বৃদ্ধি করা হবে সেটার আয়তনটা কমে যাবে। তো এই যে ব্যতিক্রম আছে সেই ব্যতিক্রমের জন্য এখানে আমাদের উষ্ণতাটাকে উল্লেখ করতে হয়, মানে উষ্ণতাটা আমাদের জানাতে হয় যে এটা 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা। তাহলে বোঝা গেল 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কেন বলা হয়, কারণ বাকি পদার্থের তুলনায় জলের ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়, তো তার জন্য সেই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাটা উল্লেখ করা হয়। একটা কোশ্চেনের অ্যান্সার দাও যে সবচেয়ে বেশি বেগ কিসের। আমি আজকে বোঝালাম যে সবচেয়ে বেশি বেগ কোন জিনিসের হয়, তোমরা কমেন্টের মধ্যে জানাও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আমরা সব কিছু ক্লাস 7 থেকে 10 সব কিছু পড়াচ্ছি, তোমরা দেখতে থাকো এবং ভিডিওটি লাইক করে দিও। আবার দেখা হচ্ছে পরের ক্লাসে, সবাই ভালোভাবে এই কোশ্চেনটি কমেন্ট তোমরা জানাও যে সবচেয়ে বেশি কোন জিনিসের হয়।